লুকোচুরি খেলবে? লুকোচুরি। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স, রহস্যপ্রেতের 105তম এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আজকে আপনাদের 7 জিনের ভয়ঙ্কর ঘটনা শোনাতে যাচ্ছি এবং এই ঘটনাটা পাঠিয়েছেন মানিকগঞ্জের চর বেতিলা থেকে নাসরিন আক্তার আপু যদিও ইতিমধ্যে অনেকগুলো ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। যাই হোক, ঘটনাটা শুরু করার আগে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই রহস্যবৃত্তকে আজ এখানে এনে দাঁড় করিয়েছে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও অনেক অজানা, অদ্ভুত আর শিউরে ওঠার মতো বাস্তব ঘটনা। তাহলে আর দেরি না করে চলুন শুনে আসা যাক নাসরিন আপুর পাঠানো ঘটনাটি। আসসালামু আলাইকুম বিপ্লব ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজ খুব ভয়ঙ্কর 7টি জিনের ঘটনা বলতে যাচ্ছি, যেটা শুনলে সকলের রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে, গা হিম হয়ে যাওয়ার মতো সত্যি একটি ঘটনা। যাই হোক, এই ঘটনাটি ঘটেছে অনেক বছর আগে। তখন আমি ক্লাস 5-এ পড়ি। ঘটনাটি ঘটেছিল আমার বান্ধবীর আব্বুর সাথে। আমার বান্ধবীর নাম মুক্তা। তার আব্বু একজন মাঝি। সে নৌকা দিয়ে মানুষ পারাপার করত, এপার থেকে ওপার আনা নেওয়া করত। প্রতিদিনই মুক্তা স্কুলে আসতো, কিন্তু কিছুদিন যাবৎ মুক্তা স্কুলে আসছে না। আমি ভাবলাম হয়তো সে অসুস্থ, তাই স্কুল ছুটির পরে মুক্তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। স্কুল থেকে তার বাড়ি যেতে প্রায় 15 মিনিটের পথ। তাদের বাড়ি যেতে হলে একটা নদী পার হয়ে যেতে হয়। আমি যখন খেয়াঘাটে পৌঁছালাম তখন আমি দেখলাম নদীর ওপারে নৌকাটা বাঁধা রয়েছে। নৌকার মাঝিকে আমি ডাক দিয়ে বললাম, কাকা, আমাকে একটু নদীর ওপারে নিয়ে যাবে? লোকটি আমার কথা শুনে নৌকা নিয়ে নদীর এপারে চলে আসলো। দেখলাম এটা মুক্তার আব্বু নয়, এটা অন্য কেউ। এবং যিনি ছিলেন তাকে বললাম, কাকা, মুক্তার আব্বু কই? সে কি নৌকা চালায় না? সে বলল, মুক্তার আব্বু নাকি 4 দিন যাবৎ অসুস্থ, তাই নৌকা তিনিই চালায়। তারপর নদী পার হয়ে মুক্তাদের বাড়ি চলে গেলাম। ওই বাড়িতে গিয়ে দেখি সকলে কান্নাকাটি করছে। মুক্তা তার আব্বুর পাশে বসে আছে, কিন্তু মুক্তার আব্বুর জ্ঞান ছিল না তখন। বাড়িতে কবিরাজকে দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, মুক্তা, কি হয়েছে? বাড়িতে কবিরাজ কেন? মুক্তা কোনো উত্তর দিল না, শুধু কেঁদেই যাচ্ছে। আমি ঘটনাটি শুনতে পেলাম মুক্তার বড় বোন ঝিনুকের মুখে। ঝিনুক যেভাবে বলেছিল আমি সেভাবেই বলার চেষ্টা করছি। ঝিনুক বলেছিল 4 দিন আগেকার ঘটনা। প্রতিদিনের মতো আমার আব্বু রাত 11:30 পর্যন্ত নৌকা চালায়। সেদিনও ঠিক সেই একইভাবে নৌকা ঘাটে বেঁধে বাড়ি আসবে, কিন্তু হঠাৎ করে পেছন থেকে কিছু লোক তাকে বলছে, মাঝি, ওপারে যাবে। কণ্ঠটা স্বাভাবিক নয়, যেন খসখসে আওয়াজ। পেছন দিকে আব্বু তাকিয়ে দেখে 7 জন লোক, সাদা পাঞ্জাবি পরা, স্বাভাবিকের চেয়েও লম্বা, কিন্তু মুখ অন্ধকারের জন্য আবছা আবছা, ভালোভাবে দেখা যাচ্ছে না। আব্বুর হাতে তখন হারিকেন ছিল, চিপচিপ করে আগুন জ্বলছে। আব্বু বলল, অনেক রাত হয়েছে, আজ আর নৌকা চালাবো না। তখন রাত প্রায় 12টা, কিন্তু সেই লোকগুলো বলল, তুমি যদি আমাকে একটি সাহায্য করে দাও তাহলে তোমাকেও আমরা খুশি করে দ্বিগুণ টাকা দেব, এবং যা দেব তা দিয়ে তুমি 1 বছর বসে খেতে পারবে। তখন আমার আব্বু একটু চিন্তা করে অবশেষে সে রাজি হয়ে গেল। আমার আব্বু বলল, আপনারা কয়জন যাবেন? উত্তরে তারা বলল, আমরা 7 জন। আব্বু বলল, আমার নৌকাটা তো ছোট, আপনারা একসাথে যেতে পারবেন না। তারা বলল, আমরা কেউ যাব না। এটা শুনে আব্বু অবাক হয়ে গেল। আব্বু বলল, তাহলে ওপারে কে যাবে? তখন তারা বলল, একটা মৃত লাশ যাবে ওপারে, এবং তোমাকে এই লাশটিকে নিতে হবে। আব্বু বলল, কার লাশ? তাছাড়া আপনাদের বাড়ি কোথায়? তারা বলল, কোনো কথা বলবে না, যা বলছি তাই করে দাও। আব্বু ভাবলো হয়তো নদীর ওপারের যে গোরস্থান সেখানে লাশটাকে
দাফন করা হবে। সেখানে দাফন করার জন্যই এরা লাশটিকে নিয়ে যাচ্ছিল। আব্বুর সাথে এতক্ষণ যাবৎ একজনই কথা বলছিল, বাকি 6 জন চুপ করেছিল। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, লাশটি কোথায়? সে বলল, লাশটি একটু দৌড়ে গিয়ে আনতে হবে তোমায়। আব্বু আবার চিন্তায় পড়ে গেল। সাহস করে গিয়ে দেখে লাশটি কাফনের কাপড় দিয়ে পেঁচানো। আব্বু বলল, একা তো আমার পক্ষে সম্ভব না, আমি কিভাবে একা নেব? আপনারাও আসেন, একটু সাহায্য করেন। তারা বলল, তুমি একাই ধরো, চিন্তা করো না, এটা অনেক হালকা। আব্বু যখন ধরল তখন ওই লাশটি স্বাভাবিকের চেয়েও হালকা অনুভব হলো। কিন্তু আব্বু মনে মনে চিন্তা করলো, এই লাশটি তো তারাই আনতে পারত, তাহলে আমাকে কেন আনতে বলল? লাশের সাথে কোনো খাটিয়াও নেই, কোনো লোকজনও নেই, তারাও ধরছে না। এসব কথা চিন্তা করতে করতে নৌকাতে লাশটি রেখে দিল। লাশটি রাখার সাথে সাথে আচমকা কোথা থেকে যেন তুমুল জোরে ঝড় শুরু হয়ে গেল। প্রচুর বাতাস আর বৃষ্টি হতে শুরু করলো। আব্বু বলল, এখন এই ঝড়ের ভিতরে আমি যেতে পারবো না, একটু পরে গেলে হয় না? তারা বলল, না, এখনই যেতে হবে। এবং এও বলল তারা ওপারে বটগাছের নিচে লাশটাকে রেখে দিতে হবে। বটগাছটি ছিল নদীর ওপারে। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি বলল শেষে, যেটা ছিল, লাশটি বটগাছের নিচে রেখে পিছনের দিকে ভুলেও তাকাবে না। পিছনে কি হলো বা না হলো কোনো দিকে খেয়াল করবে না। সরাসরি নৌকা নিয়ে তুমি ফিরে এসে বাড়ি চলে যাবে। এতক্ষণ যাবৎ যার সাথে কথা হচ্ছিল সে একটু এগিয়ে এলো। তখন আব্বু তার মুখটা দেখার জন্য খুবই চেষ্টা করছিল, কিন্তু এত প্রচুর বৃষ্টি আর বাতাস যার কারণে তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। এবং লোকটি আব্বুকে এও বলল, আপনাকে বলেছিলাম ওপারে নিয়ে গেলে আপনাকে 1 বছরের টাকা দেব, আপনি লাশটি ওপারে নিয়ে রেখে আসবেন, আপনি ঠিক সময় মতো টাকা পেয়ে যাবেন। আব্বু নৌকা চালাতে শুরু করলো। অনেক কষ্ট করে নৌকাটিকে ওপারে নিয়ে দাঁড় করালো। নৌকাটি বাঁধা হলো। তারপর লাশটি কাঁধে নিয়ে আব্বু বট গাছের নিচে রেখে দিল। রেখে দিয়ে সে নৌকার দিকে ফিরে আসলো। তখনই ঘটল একটি ভয়ঙ্কর ঘটনা, যা তিনি কল্পনাও করতে পারেননি। পেছন থেকে সেই লোকটির আওয়াজ আসলো, কিন্তু লোকটা তো ওপারে ছিল। এই আওয়াজটা এপারে আসলো কিভাবে? এবং তিনি বলল, পিছনে তাকিও না, তোমার টাকা তোমার নৌকাতেই আছে। কিন্তু আমার আব্বু তখনই সবচেয়ে বড় ভুলটা করে ফেলল। আমার আব্বু মনে মনে চিন্তা করছিল, আমি যাদের রেখে আসলাম তারা এপারে আসলো কি করে নৌকা ছাড়া? নৌকা ছাড়া আসার তো কোনো রাস্তাই নেই। আর ইতিমধ্যেই হঠাৎ করে বৃষ্টিটা থেমে গেল। আব্বু নৌকা চালাতে শুরু করেছে, ঠিক তখনই আব্বু পিছনের থেকে একটি বিশ্রী হাসির শব্দ শুনতে পেল এবং মাংস চিবানোর শব্দ শুনতে পেল। সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকিয়ে ফেলল আব্বু। যা দেখতে পেল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না আব্বু। সে দেখতে পেল ওই 7 জন লোক ওই মৃত লাশটিকে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তারা হই হই করে নাচছে। আব্বু দেখে ভয় চিৎকার দিয়ে উঠল। তখনই তারা 7 জন আব্বুর দিকে খুব ভয়ঙ্করভাবে তাকিয়ে রইল, আর আব্বুকে বলতে লাগলো, তোকে আমি বলেছিলাম না পেছনের দিকে দেখবি না, কেন পিছনে তাকালি? আব্বু সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। আব্বু বাড়ি আসছে না বলে আমরা নদীর দিকে গিয়ে দেখি আব্বুর জ্ঞান নেই। তারপর আমরা সকলেই মিলে আব্বুকে বাড়ি নিয়ে আসলাম। পরের দিন আব্বুর জ্ঞান ফিরেছিল ঠিকই, কিন্তু আব্বুকে আগের চেয়েও অনেক দুর্বল লাগছিল। শরীরটা কেন জানি সাদা ফ্যাকাশে হয়ে গেছিল। মনে হয়েছিল আব্বুর শরীরে কোনো রক্ত নেই, কেউ তার শরীরের রক্ত বের করে নিয়েছে। আব্বু যখন একটু একটু করে কথা বলতে পারছিল তখন আমরা জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আব্বু তোমার সাথে? আমাদের কথা শুনে আব্বু বলতে শুরু করলো। আব্বুর খুব কষ্ট হচ্ছিল কথাগুলো বলতে, কিন্তু তবুও আব্বুর সাথে যা যা ঘটেছিল সব ধীরে ধীরে আমাদের বলতে শুরু করলো। আব্বুর মুখটা দেখে মনে হচ্ছিল আব্বু খুব ভয়ে আছে। আব্বুর সব কথা শোনার পর
আমরা কবিরাজের কাছে নিয়ে যাই আব্বুকে। কবিরাজকে সব খুলেও বললাম। কবিরাজ ঘটনাটি শুনে আমাদের সাথে আমাদের বাড়ি চলে আসলো। কবিরাজ আব্বুকে দেখে সব ধরনের চিকিৎসা করতে শুরু করলো। কবিরাজ বলল, এ কোনো সাধারণ জিন না, ওরা 7 ভাই সবসময় একসাথেই থাকে। সেই 7 ভাই সহজে কাউকে ক্ষতি করে না, তারা মৃত মানুষের মাংস খেতে খুব পছন্দ করে। কিন্তু সেই রাতে তোমার আব্বুর পেছনে তাকিয়ে দেখাটা ঠিক হয়নি। কবিরাজ বলল, আমি চেষ্টা করব, বাকি সব আল্লাহর হাতে। কিন্তু আব্বু দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে। মাঝে মাঝে আব্বু জ্ঞান হারিয়ে ফেলে। আমি এতক্ষণ মুক্তার বড় বোনের সাথে দাঁড়িয়ে সব ঘটনা শুনছিলাম আর খুব ভয় পাচ্ছিলাম। কিছুক্ষণ পর মুক্তার সাথে কথা বলে আমি বাড়ি চলে আসলাম। কিছুদিন পর জানতে পারলাম মুক্তার আব্বু মারা গেছে। এই ছিল আমার বান্ধবীর আব্বুর সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর সত্য ঘটনা। ঘটনাটি অনেক বড় হয়ে গেল। যদি এই ঘটনাটি ভালো লাগে তবে বিপ্লব ভাই আপনার সুন্দর কণ্ঠে পড়ে শোনাবেন। আশা করি ঘটনাটি সকলের মনে গেঁথে থাকবে। যদি আপনাদের ঘটনাটি ভালো লাগে তবে বেশি বেশি করে কমেন্ট করবেন, যাতে পরবর্তী আরও ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার লেখায় যদি কোথাও ভুল হয়ে থাকে তবে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। প্রিয় বন্ধুরা, ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রহস্যবৃত্ত যেন সবার কাছে পৌঁছে যায়। বিশেষ করে আপনাদের মাধ্যমেই এই চ্যানেলটি হতে পারে সবার একটি প্রিয় চ্যানেল। আমি আপনাদের উত্তরের আশায় থাকলাম। আমি আপনাদের সকলের ভালোবাসা চাই, এই কামনা করে আজকের ভয়ঙ্কর চীনের ঘটনাটি শেষ করলাম।